হ্যালো, সকলকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউ ইংলিশ বিংলিশ উইথ স্বরূপ স্যারে। আজ তোমাদের জন্য ক্লাস 9-এর হান্টিং স্নেক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির সম্বন্ধে সম্পূর্ণ লাইন টু লাইন অ্যানালাইসিস এবং কবিতাটির বাংলায় সম্পূর্ণ ব্যাখ্যা মানে সহ দিয়ে দেওয়া আছে আমার এই চ্যানেলের প্লেলিস্টেই, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর এখন সেই চ্যানেলটির সেই চ্যাপ্টারটির যে টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে বইয়ের প্রশ্ন উত্তর পাঠ্য বইয়ের, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণটা দেখো, তোমাদের এটা ফলো করলেই বইয়ের যত প্রশ্ন উত্তর আছে সবই পেয়ে যাবে। তো শুরু করছি কথা না বাড়িয়ে। প্রথম এক্সারসাইজ 1 কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ নিচের বিকল্পগুলির মধ্যে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। এই যে প্রশ্নটি এসেছে, দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস্ট স্কাই অফ, অর্থাৎ সূর্যের আলোতে গরম হয়েছিল আর আকাশের নিচে, যেই আকাশ বলেছে মৃদু আকাশ, তা এখানে চারটি অপশন কি আছে, স্কাইটা কিসের ছিল, সামার, উইন্টার, অটম না স্প্রিং, চারটি ঋতুর মধ্যে কোন ঋতুর? সঠিক উত্তর হচ্ছে তোমাদের অটম, সি। 2 নম্বর, দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, অর্থাৎ স্নেক সাপের কালার রংটি কি ছিল? চারটি অপশন, ব্ল্যাক, গ্রে, গ্রিন না ইয়েলো। সঠিক উত্তর হচ্ছে এ, ব্ল্যাক। এবার আসি পরের 3 নম্বরে, দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, অর্থাৎ সাপের জিভটি ছিল। চারটি অপশন, স্টিল, ফ্লিকারিং, ড্যাংলিং অথবা হ্যাঙ্গিং। চারটির মধ্যে কোনটি? কবিতা পড়লে এগুলো উত্তর তোমরা পরিষ্কার বুঝবে। ফ্লিকারিং, অর্থাৎ জিভ যে লবলব করা, জিভ বেরিয়ে লকলক করা, যার মাধ্যমে সাপ আশেপাশের সমস্ত পরিবেশটি পরিচয় সে গ্রহণ করে, বুঝতে সক্ষম হয়, সেটাকে বলা হয় ফ্লিকারিং করা। তারপর দ্য শেপ অফ দ্য স্নেকস স্কেল ওয়াজ লাইক, অর্থাৎ সাপের গায়ে যে স্কেল, যে আঁশগুলো রয়েছে, তার যে আকৃতিটা কেমন ছিল? চারটি অপশন হচ্ছে স্টার, তারা, কাইট, ডায়মন্ড না পিরামিড। চারটির মধ্যে কোনটা? সঠিক উত্তর হচ্ছে সি, ডায়মন্ড। এই সমস্ত মানেগুলো অত সহ আমি দিয়ে দিয়েছি অলরেডি কবিতার, তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে সেই কবিতাটি দেখে নাও, তাহলে তোমাদের এটা সম্পূর্ণটা বুঝতে খুব সুবিধা হবে, সহজেই বুঝে যাবে মানে সহ। পরের প্রশ্ন চলে আসি, পরের প্রশ্ন 5 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেনশন অফ দ্য স্নেক ওয়াজ, কবির মতে সাপের যে ইচ্ছা, মনোবৃত্তি, সেটা কি ছিল? চারটে অপশন, ম্যালিসিয়াস, গ্রিডি, টিমিড না ফিয়ার্স। এখানে মানেগুলো একটু বলে দিই। ম্যালিসিয়াস মানে ক্ষতিকারক, গ্রিডি লোভী, টিমিড খুব শান্ত মৃদু, ফিয়ার্স খুব ভয়ানক। চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফিয়ার্স, খুব ভয়ানক। 6 নম্বর, দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য, স্নেক শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেছিল কিসের মধ্যে? স্যান্ড, গ্রাস, রক অথবা স্ট্রিম। চারটার সঙ্গে সঠিক হলো গ্রাস। তো যারা কবিতাটা পড়বে তারা অবশ্যই উত্তরগুলো সেই কবিতার লাইন টু লাইনই আছে, ওখানেই পেয়ে যাবে, তাই কবিতাটি পড়াটা খুবই আবশ্যক এই ছোট প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তা এবার আসছি এক্সারসাইজ 2। এখানে বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টি শব্দের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে এই নিম্নের প্রশ্নগুলি উত্তর। দুটি প্রশ্ন থাকবে, চলো 1 নম্বরটা দেখা যাক কি আছে। হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, অর্থাৎ যখন সাপটি ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কিরকম তাকে দেখতে লাগছিল, এই বর্ণনাটা তোমাদের দিতে বলেছে। উত্তর হচ্ছে দ্য স্নেক অ্যাপিয়ার্ড কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস। বাকি অংশগুলো দেখো কোশ্চেন থেকে নিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে, তাহলে বাইরে থেকে আমাকে অ্যাড করতে হচ্ছে উত্তরগুলো কি, এই যে শব্দগুলো কোল্ড, ডার্ক, স্প্লেন্ডিড, বাদ বাকি অংশগুলো দেখো তোমরা এখানেই পেয়ে যাবে। দ্য স্নেক অ্যাপিয়ার, এটাকে পাস্ট টেন্স করে নিবে, কারণ এখানে ডিড দিয়ে আছে পাস্ট টেন্সে, তাই এখানে উত্তর এটি অ্যাপিয়ার্ড হয়ে গেল। অ্যাপিয়ার্ড, এরপরে সব উত্তরগুলো বসে গেলাম, তারপরের অংশটা দেখো এটাও প্রশ্নেই আছে, এভাবেই করলে অনেক সহজে উত্তরটা করা যায় বুঝে। তাহলে এবার 2 নম্বর, চলো 2 নম্বরে আছে দেখো কি, হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন ডু when the snake was gone,
কবি এবং কবির যে সাথী ছিল তারা কি করেছিল যখন সাপটি চলে যায়? উত্তর হচ্ছে দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন টুক এ ডিপার ব্রেথ। কবি এবং তার যে সাথী এক দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল, লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট অন, এবং চলতে শুরু করেছিল নিজের রাস্তায়। এক্সারসাইজ 2 এখানে শেষ। এক্সারসাইজ 3 কি বলেছে দেখো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নিচের যে বাক্যগুলি রয়েছে তাদেরকে যেভাবে ডিরেক্ট করা হবে, নির্দেশ দেওয়া হবে, সেইভাবেই পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, হাউ হ্যাপি উই আর হেয়ার। একে ডিরেক্ট কি করেছে, আমাদের নির্দেশ কি দিয়েছে, বলছে চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কথাটির অর্থ হচ্ছে যে বর্ণনামূলক, অর্থাৎ এখানে যেরকম একটি ফিলিংস রয়েছে, দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এই যে চিহ্নটাকে বলে এক্সক্লেমেটরি সাইন, এবং এখানে মনে ভাব একটা প্রকাশ করা হচ্ছে কি, হাউ হ্যাপি উই আর হেয়ার, আমরা কতই না সুখে আছি এখানে, অর্থাৎ তার সুখের মাত্রাটা অনেক বেশি, এরকম বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে। এবার আমাদের কি হয়, এই ফিলিংসটাকে সরাতে হবে এখান থেকে, সিম্পলি সাবজেক্ট ভার্ব অবজেক্টে নিয়ে আসতে হবে। সাবজেক্টকে উই, এখান থেকে দেখো বুঝিয়ে দিই ভালো করে, সাবজেক্ট উই চলে এসেছে, উই। ভার্ব কোনটা, আর, উই আর, আমরা হই কি, আমরা কি হই, ভেরি হ্যাপি, খুব খুশি হই। হাউ হ্যাপি, এই যে এই হাউ পরিবর্তন হয়ে এখানে আনতে হয় ভেরি, হাউ বোঝাচ্ছে কি মাত্রাটা অনেক বেশি মাত্রায় খুশি, তাই হাউ হ্যাপি যদি আমি আবার লিখতাম তাহলে ফিলিংসই থেকে যেত, তাই হাউ চেঞ্জ করে এখানে ভেরি, ভেরি হ্যাপি হয়েছে, আর হেয়ারটা এসেছে এবং এক্সক্লেমেটরি সাইনটি চলে গেছে, এভাবে অ্যাসার্টিভ করা হলো। আশা করি বুঝেছো। এবার চলো বি নাম্বার দেখা যাক। বি নম্বরে বলা হয়েছে এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগর। সকলে জানে ট্যাগরের নাম। ট্যাগর বলতে এখানে কাকে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে। আর এটিকে করতে বলা হয়েছে চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে হবে। তো প্রশ্নবোধক বাক্যে আমরা বেশ কয়েক রকম ভাবে করতে পারি। সাহায্যকারী ভার্ব, বি ভার্ব যেগুলো রয়েছে তাদেরকে সামনে বসিয়ে করতে পারি, অথবা সেগুলো না থাকলে ডু ডিড ডান বসিয়ে করা যায়, অথবা WH যে ওয়ার্ডগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করেও করা যায়। প্রত্যেকটি ব্যাপারে নিয়মের ক্ষেত্রেই হচ্ছে ওদের বসানোর পর আমরা কি করব, সাহায্যকারী ভার্ব বসাবো WH যদি করি, যেমন এখানে WH দিয়ে করা হয়েছে, তাহলে WH আগে বসেছে, তারপরে সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে যদি কোনো নো বা নট থাকে সেটা বসবে, তারপর মেন ভার্ব, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্সের মধ্যে। তো এবার এখানে WH দিয়ে করা হচ্ছে, দেখো কিভাবে করা হয়েছে, কি করে এটা আসলো সেটা বুঝাই। প্রশ্ন করবে প্রথমে যে এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগর, সকলে ট্যাগরের নাম জানে। আমি যদি এখন একে প্রশ্ন করি এভাবে যে সকলের জায়গায় কে ট্যাগরের নাম জানে, যদি এটা বলি তাহলে কে দিয়ে প্রশ্ন তো হচ্ছে, কিন্তু অর্থটা কি হচ্ছে এক না, অর্থ সম্পূর্ণ পরিবর্তন। কে ট্যাগরের নাম জানে, তার মানে কেউ জানে না, এটা বোঝাচ্ছে। তাহলে আমাকে প্রশ্নটা অর্থ এমনও রাখতে হবে, প্রশ্নও করতে হবে, আবার অর্থ এমনও রাখতে হবে যেখানে এই যে দেওয়া প্রশ্নের লাইনের সাথে একদম মিলে যায়। অর্থাৎ আমার প্রশ্নটা হওয়া উচিত এরকম, কে ট্যাগরের নাম জানে না, অর্থাৎ এমন কোনো লোককে খুঁজে পাওয়া যাবে না যে জানে না, প্রশ্নের দ্বারা তাই বোঝাচ্ছে, অর্থাৎ সকলে জানে। তাই এখানে দেখো নট এক্সট্রা করে আনা হয়েছে। হু ডাজ নট, ডাজ কেন আসলো, কারণ এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই বাইরে থেকে ডু, এবং এখানে ভার্ব মেন ভার্বের সাথে একটা প্লাস এস যুক্ত হয়েছে, ডু এর সাথে এস এখানে যুক্ত করে ডাজ, এই কারণে এসেছে। তারপরে নেগেটিভটা হু ডাজ নট, তারপরে এই ভার্ব, তাহলে এস তো চলে গেছে, তাহলে এটা নো, হু ডাজ নট নো, তারপর দ্য নেম অফ ট্যাগর বসে গেল এবং শেষে প্রশ্ন চিহ্ন, এভাবে ইন্টারোগেটিভ করা হলো। চলো এবার সি নাম্বার দেখা যাক। সি নাম্বারে কি বলেছে দেখো, দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল, ছবিটি খুব সুন্দর। কি বলেছে, চেঞ্জ ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এক্সক্লেম করতে হবে, মনে ভাব প্রকাশিত করতে হবে। দেখো এখানে দুটো উত্তর দেওয়া আছে যে হাউ বিউটিফুল ইজ দ্য পেইন্টিং, কি সুন্দর এই পেইন্টিংটি, এটি একটি অপশন হলো। আরেকটি ওয়ার্ড দিয়ে করা হয়েছে, হোয়াট এ বিউটিফুল পেইন্টিং ইট ইজ, কি সুন্দর পেইন্টিং এটা, অর্থাৎ কি সুন্দর পেইন্টিংটি আর কি সুন্দর পেইন্টিং এটা, কত এবং কি, এভাবে প্রশ্ন করে হাউ এবং হোয়াট দিয়ে করা গেল। নেক্সট, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি কখনো আমাদের ছোটবেলার দিনগুলি ভুলতে পারি। এটাকে করতে কি বলা আছে দেখো, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এখানে নিয়ে যে ভালো করে মানেটা যদি বুঝি, তাহলে এখানে এর মানেটা হচ্ছে যে উই ক্যান, আমরা কখনো কি ভুলতে পারি, এর অর্থটা কি দাঁড়াচ্ছে ভুলতে পারি না,
তাই এখানে নেগেটিভ নিয়ে আবার এখানে করবো, একটু আগে যে ট্যাগরেরটা করলাম ঠিক সেভাবেই। উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কখনো আমাদের ছোটবেলার দিনের কথা ভুলতে পারবো না। এভাবে ডি নাম্বারটা শেষ হলো। তারপর এক্সারসাইজ 4 চলে এসেছি। এখানে বলেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, আবার যেরকম বলবে সেরকম করতে হবে আমাদের। এখানে বলা আছে কি, এ নম্বরে দেখো, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, আমরা আমাদের যে ঐতিহ্য তার উপরে গর্বিত। এবার এখানে এই যে শব্দটা, ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড, প্রাউডের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম আমাকে নাউন ফর্মটা জানতে হবে। প্রাউডের নাউন ফর্মটা কি? প্রাইড, প্রাইড দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, একই মানে একই অর্থ, আমরা গর্বিত অনুভব করি আমাদের ঐতিহ্যের ওপর। তারপর বি নাম্বার, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, আমাদের পোর অর্থাৎ দরিদ্রদের জন্য সিম্প্যাথি অর্থাৎ দয়া থাকা উচিত। এবার এখানে কি বলেছে, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি কি চলে এসেছে দেখো, সিম্প্যাথেটিক। এটা আমাদের জানতে হবে আগের থেকেই, শব্দগুলোর যে কোন রূপের ফর্মটা কি, পার্টস স্পিচের রূপের ফর্মটা কি সেটা আগে থেকে জেনে নিতে হবে। এটা দেওয়া থাকবে না প্রশ্নে, তারপরেই করতে হবে। এই উত্তরটা কি হবে, উই শুড বি সিম্প্যাথেটিক টু দ্য পোর। তারপর এ হলো, বি হলো, এবার তোমাদের সামনে সি এসেছে। হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার, তার সফলতা এসেছে তার লেবার অর্থাৎ পরিশ্রমের জন্যে। এখানে কি বলেছে দেখো, ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লেবার, লেবারের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ভার্ব করতে হবে তাহলে মাথায় রাখতে হবে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে লেবার শব্দটিকে পাস্ট টেন্সে চেঞ্জ করলে দাঁড়াবে কি, লেবার্ড। হি, তাহলে কি হলো দেখো, ভার্বের জায়গায় বসলো, হি লেবার্ড টু অ্যাচিভ সাকসেস, সে পরিশ্রম করেছে সফলতা পাওয়ার জন্য, একই মানে শুধু শব্দগুলোকে পরিবর্তন করা হচ্ছে। তারপর দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, নাইটিঙ্গেলের গানটি হলো খুব সুন্দর। এখানে পরিবর্তন করতে হবে কি, ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ সুইট, সুইটের অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। সুইটের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সুইটলি, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে, দ্য নাইটিঙ্গেল সিংস ভেরি সুইটলি, নাইটিঙ্গেল গায় খুব মিষ্টি ভাবে। তাহলে ডি নাম্বারও কমপ্লিট হলো তোমাদের সামনে। এভাবে আমরা টেক্সচুয়াল যে কোশ্চেন আনসার আছে সেটার এই পার্টটা শেষ করতে পারলাম, এবং রাইটিং স্কিল যে পার্টটা রয়েছে সেই পার্টের জন্য তোমাদের জন্য আরেকটি নেক্সট পার্ট আমি ভিডিও দিয়েছি, দেখো আমার প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, সেখানে রাইটিং স্কিলের সম্বন্ধে সম্পূর্ণ ব্যাখ্যাটা রয়েছে। তাহলে এখনকার জন্য এ পর্যন্তই। সকলকে যাওয়ার আগে আরেকবার বলবো যে যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমার সাথে জুড়ে থাকো এবং আমাকে উৎসাহ দাও আরো ভবিষ্যতে ভিডিও তোমাদের দেওয়ার জন্য। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।